আজকের লেসনটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আফটার এফেক্টসের টাইমলাইন। আফটার এফেক্টসে কোনো একটি প্রজেক্টে কাজ করার সময় আমরা অ্যানিমেটিং, কি ফ্রেমিং বা বিভিন্ন লেয়ারে এফেক্টস অ্যাপ্লাই করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু টাইমলাইনেই করে থাকি। যে কারণে আফটার এফেক্টসে এফিশিয়েন্টলি কাজ করার জন্য এর টাইমলাইনের উপর বেশ ভালো একটা দখল থাকা কিন্তু খুবই দরকার। আজকের টিউটোরিয়ালটিতে আফটার এফেক্টসের টাইমলাইনের যে বিষয়গুলো একেবারে না জানলেই নয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে টিউটস বাংলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আফটার এফেক্টস বেসিক ট্রেনিং কোর্সের আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফটার এফেক্টসের যে ওয়ার্ক স্পেসটি থাকে, এখানে সবচেয়ে নিচে যে লম্বা প্যানেলটি থাকে, এটি হচ্ছে আমাদের টাইমলাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইমলাইনে কম্প 1 এবং মোশন নামে দুটি কম্পোজিশন ওপেন করা আছে। এখানে মোশন যে কম্পোজিশনটি, এটি আবার আমাদের কম্প 1 মেইন যে কম্পোজিশনটি, এটিরই একটি নেস্টেড কম্পোজিশন। আমাদের টাইমলাইনে কোনো একটি কম্পোজিশনের ট্যাবে আমরা যদি এখানে বাম দিকে এরকম ক্রস বাটনটিতে ক্লিক করি, তবে সেই কম্পোজিশনটি আমাদের টাইমলাইন থেকে ক্লোজ হয়ে যাবে। আবার আমরা যদি এখানে প্রজেক্ট প্যানেল থেকে সেই কম্পোজিশনটিতে ডাবল ক্লিক করি, তবে সেই কম্পোজিশনটি আবার আমাদের টাইমলাইনে আলাদা একটি ট্যাবে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমাদের টাইমলাইনে কম্প 1টি হচ্ছে মেইন কম্পোজিশন। তো টাইমলাইনের পরিচিতিটি আমরা বাম দিক থেকে শুরু করি। এখানে টাইমলাইনে বামে সবার উপরে ব্লু কালারে যেটি দেখা যায়, এটি হচ্ছে আমাদের টাইম কোড। এখানে টাইমলাইনে আমাদের কারেন্ট টাইম ইন্ডিকেটরটি যে টাইম পজিশনে থাকে, সেই পজিশনের টাইম কোড এখানে দেখা যাবে। এখানে রেগুলার টাইম কোডের নিচে আমাদের কম্পোজিশনের ফ্রেম রেট এবং টোটাল ফ্রেম নাম্বারও দেখা যাবে। এখানে টাইম কোডে যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করে মাউস ক্লিক করি, তবে আমাদের টাইম কোডের ডিসপ্লেটি অল্টারনেট হয়ে উপরে ফ্রেম নাম্বারটি চলে আসে। এখানে 54-এর মানে হচ্ছে আমাদের এখানে কারেন্ট টাইম ইন্ডিকেটরটি বর্তমানে 54 ফ্রেমে আছে। অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন অ্যানিমেশনে কাজ করার সময় যখন কি ফ্রেম অ্যাপ্লাই করতে হয়, তখন আসলে টাইম কোডের মিনিট সেকেন্ড হিসাবের চাইতে আমরা যদি ফ্রেম হিসাব করে কি ফ্রেমগুলো অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়, কারণ আমরা অ্যানিমেশনের কাজগুলো আসলে ফ্রেম বাই ফ্রেম করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের এই টাইম কোডের অল্টারনেট ডিসপ্লেটি খুব কাজে আসে। তো আমরা আবার এখানে কন্ট্রোল ক্লিক করে রেগুলার টাইম কোডে ফিরে যাচ্ছি। টাইম কোডের পাশে এখানে আমাদের একটি সার্চ অপশন আছে। এই সার্চ বক্সটিতে আমরা টাইমলাইনের যে কোনো লেয়ার বা লেয়ারে কোনো একটি এফেক্টসকে সার্চ করতে পারি। যেমন আমরা যদি এখানে সার্চ বক্সে নাইট লিখে সার্চ দেই, তবে আমাদের সার্চ রেজাল্ট হিসেবে এখানে আমাদের টাইমলাইনে নাইট নামে যে লেয়ারটি ছিল, সেই লেয়ারটি সার্চ রেজাল্ট হিসেবে দেখাবে। তারপর আমরা যদি এখানে লেয়ারে নিচে চলে আসি, তবে দেখব যে এখানে আমাদের পাশাপাশি অনেকগুলো কলাম দেখা যাচ্ছে। তো এগুলোর কোনটার কী অপশন, সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। এখানে প্রথমেই যে অপশনটি থাকে, এটি হচ্ছে আমাদের লেয়ারের ভিজিবিলিটি অপশন। এখানে কোনো একটি লেয়ারের পাশে আমরা যদি ভিউ বাটনটিকে অফ করে দিই, তবে সেই লেয়ারের যে কন্টেন্টটি থাকে সেটি আমাদের প্রিভিউ প্যানেলে আর দেখা যাবে না বা হিডেন হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিউ বাটনটিকে অফ করে দিই, তবে আমাদের এই লেয়ারটিতে যে কালার এফেক্টসটি ছিল সেটি তখন অফ হয়ে যাবে। একইভাবে নিচের লেয়ারের ভিউ বাটনটিকেও যদি আমরা অফ করে দিই, তবে আমাদের সেই লেয়ারটি প্রিভিউ প্যানেল থেকে হিডেন হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের ভিউ অপশন। তার পাশে যেটি থাকে, এটি হচ্ছে আমাদের অডিও অপশন। আমাদের টাইমলাইনে সবার নিচে এখানে নাইট নামে যে ভিডিও ফাইলটি আছে, এর পাশে একটি অডিও সাইন দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে আমাদের এই ভিডিও ফাইলটিতে একটি সাউন্ড চ্যানেল আছে। আমরা যদি এখানে অডিও সাইনটিকে অফ করে দেই, তবে আমাদের লেয়ার থেকে তখন সাউন্ডটি অফ হয়ে যাবে বা মিউট হয়ে যাবে। আবার এটি অন করে দিলে আমাদের এখানে সাউন্ডটি চলে আসবে। তারপরে আমাদের যে অপশনটি থাকে, এটি হচ্ছে লেয়ারের সোলো অপশন। এই সোলো অপশনটির মাধ্যমে আমরা কোনো একটি লেয়ারকে সোলো দেখতে পারি, অর্থাৎ শুধুমাত্র একা একটি লেয়ারকে আমরা দেখতে পারি। যেমন আমরা যদি এখানে এই পিকচার ফাইলটির পাশে সোলো বাটনটি অন করি, তবে আমরা শুধুমাত্র এই লেয়ারটি সোলো বা একা দেখতে পাবো। আবার আমরা একটার বেশি লেয়ারের সোলো অন করতে পারি। এই সোলো অপশনটি অনেকটা আমাদের এখানে যে ভিউ অপশনটি থাকে, এটির ঠিক অপোজিট বলা যায়। তারপরে যে অপশনটি থাকে, এটি হচ্ছে আমাদের লেয়ারের লক অপশন। যেমন এখানে আমরা যদি আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে টাইমলাইনে সিলেক্ট করি এবং তারপর যদি আমাদের প্রিভিউ প্যানেল থেকে এই লেয়ারটিকে সিলেক্ট করে আমরা ডান দিকে এভাবে ড্র্যাগ করি, তবে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি কিন্তু
সরে যাচ্ছে। কিন্তু এখন ধরুন আমরা যদি লেয়ারটিকে যদি টাইমলাইনের লেয়ার অপশনের লেয়ারটিকে লক করে দেই, সেক্ষেত্রে আমরা দেখুন এই লেয়ারটিকে চাইলেও আর সিলেক্ট করতে পারবো না। যেহেতু লক অবস্থায় লেয়ারটিকে সিলেক্ট করা যায় না, সে কারণে লেয়ারে কোনো ধরনের চেঞ্জ বা মডিফিকেশনও এখানে করা সম্ভব নয়। অনেক সময় কোনো একটি প্রজেক্টে কাজ করার সময় আমাদের প্রজেক্ট প্যানেলে হয়তো বা আমরা অ্যাক্সিডেন্টালি কোনো একটি লেয়ারকে এভাবে সিলেক্ট করে ফেলতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই লেয়ারটি এরকম ডানে বামে সরে যেতে পারে। বা কোনো একটি আইটেম সিলেক্ট করার সময় আমাদের নিচে বা উপরে কোনো একটি লেয়ার আমাদের সিলেক্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা লেয়ারগুলোকে লক করে দিলে সেই লেয়ারগুলো আর এভাবে অনাকাঙ্ক্ষিতভাবে সিলেক্ট হয়ে যাওয়ার বা কোনো ধরনের চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপরে আমরা যে অপশনটি নিয়ে আলোচনা করব, এখানে দেখুন আমাদের টাইমলাইনে এখানে যে 7টি ফাইল আছে বা 7টি লেয়ার আছে, প্রত্যেকটি লেয়ারের বাম দিকে এখানে ছোট একটি ট্রায়াঙ্গুলার শেপের আইকন দেখা যায়। তো আমরা যদি এখানে প্রথম লেয়ারটির ট্রায়াঙ্গুলার আইকনটিতে ক্লিক করি, তবে নিচে এখানে ট্রান্সফর্ম নামে আমাদের আরেকটি অপশন দেখাচ্ছে। এই ট্রান্সফর্মের আন্ডারে আমাদের 5টি প্যারামিটার থাকে। এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন এবং অপাসিটি। এখানে ট্রান্সফর্ম প্রপার্টিসগুলো প্রত্যেকটি লেয়ারই থাকে, অর্থাৎ এই ট্রান্সফর্ম প্রপার্টিসগুলো প্রত্যেকটি লেয়ারেরই একটি ডিফল্ট এফেক্টস বলা যায়। এখানে প্রত্যেকটি প্যারামিটারের পাশে একটি স্টপ ওয়াচ সাইন দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে এই প্যারামিটারগুলোতে আমরা কি ফ্রেম অ্যাপ্লাই করে অ্যানিমেট করতে পারি। তার নিচে যদি আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ট্রায়াঙ্গুলারটিতে ক্লিক করি, তো এখানেও দেখব যে আমাদের ট্রান্সফর্ম প্রপার্টি ছাড়াও এফেক্টস নামে একটি অপশন আছে। এর কারণ হচ্ছে এই লেয়ারটিতে আমরা একটি এফেক্টস অ্যাপ্লাই করেছি, এই জন্য এখানে অতিরিক্ত এফেক্টস অপশনটি এখানে দেখা যাচ্ছে। তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে আমাদের লেয়ারের লেবেল কালার নিয়ে। এখানে প্রত্যেকটি লেয়ারেরই একটি লেবেল কালার থাকে। এখানে লেবেল কালার যা থাকে, আমাদের লেয়ারের কালারটিও সেটিই হয়ে থাকে। এখানে কোনো একটি লেবেল কালারের উপর যদি আমরা ক্লিক করি, তবে আমরা আমাদের লেবেল কালারটিকে আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো। এখানে লেবেল কালারের যে ধারণাটি, এটি অনেকটা এরকম। আমাদের কোনো একটি টাইমলাইনে যে লেয়ারগুলো থাকে, এখানে আসলে বিভিন্ন ধরনের ফাইল থাকে। সাধারণত কোনো একটি নির্দিষ্ট টাইপের লেয়ারের লেবেল কালার সেম হয়ে থাকে, অর্থাৎ আমরা লেবেল কালার দেখে বুঝতে পারি যে আসলে আমাদের লেয়ারটিতে কোন টাইপের ফাইল আছে। যেমন এখানে আমাদের টাইমলাইনে 3টি পিকচার ফাইল আছে এবং সেই 3টি পিকচার ফাইলেরই লেবেল কালার কিন্তু সেম। এখানে আমরা যদি কোনো একটি পিকচার ফাইলের লেবেল কালারে ক্লিক করি এবং তারপর যদি আমরা এখানে সিলেক্ট লেবেল গ্রুপে ক্লিক করি, তবে আমাদের সেই লেবেল গ্রুপের প্রত্যেকটি লেয়ার আমরা এই অপশনটির মাধ্যমে একসাথে সিলেক্ট করতে পারবো। তো এটি হচ্ছে মোটামুটি লেবেল কালারের কাজ। লেবেল কালারের পাশের কলামটিতে আমাদের লেয়ার নাম্বার থাকে। এই লেয়ার নাম্বারগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। লেয়ার নাম্বারের পাশে যে কলামটি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে সোর্স নেম। এখানে আমরা এই সোর্স নেম কলামটিতে যদি আমরা ক্লিক করি, তবে এটি সুইচ হয়ে এখানে লেয়ার নেম দেখা যাবে। এখানে আমাদের টাইমলাইনের লেয়ারে যে ফাইলগুলো থাকে, প্রত্যেকটি ফাইলেরই একটি অরিজিনাল নেম থাকে, যেটি হচ্ছে আমাদের সোর্স নেম। আমরা চাইলে কোনো একটি লেয়ারের সোর্স নেমকে আমাদের ইচ্ছে মতো মডিফাই করতে পারি। এই জন্য আমাদের লেয়ারটিকে সিলেক্ট করে যদি আমরা এন্টার বাটনটি প্রেস করি, তবে আমরা চাইলে সেই লেয়ারটিকে আমাদের ইচ্ছে মতো রিনেম করতে পারি। ধরুন এখানে আমাদের এই লেয়ারটিকে আমরা ক্যামেরা নামে রিনেম করলাম। তারপর ধরুন আমাদের এখানে যে ফাইলটি আছে, অরিজিনাল যে সোর্স নেম, সেটি হচ্ছে 496823। তো এই নামটি দেখে কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না যে আমাদের লেয়ারের কন্টেন্টটি কী। তা আমরা যদি এখানে আমাদের সোলো বাটনটি অন করি, তবে দেখব যে এটি হচ্ছে আমাদের একটি জাহাজের ছবি। তো এখন আমরা এখানে এই লেয়ারটিকে সিলেক্ট করে যদি এন্টার বাটন প্রেস করি, সেক্ষেত্রে আমরা চাইলে এই লেয়ারটিকেও রিনেম করতে পারি। এখন উপরের কলামটিতে যদি আমরা খেয়াল করি, তবে দেখবেন যে এখানে লেখা আছে লেয়ার নেম। অর্থাৎ আমরা যখন কলামটিতে একবার ক্লিক করে সোর্স নেমে যাব, তখন আমাদের প্রত্যেকটি লেয়ারের যে অরিজিনাল সোর্স নেম, সেই নামটি দেখাবে, এবং যখন আমরা লেয়ার নেমে যাব, তখন আমাদের লেয়ারগুলোর যে পার্সোনাল নেম থাকবে আমাদের, সেগুলো দেখা যাবে। তারপর যেই কলামটি আছে, এখানে আমাদের প্যারেন্ট অপশন আছে। এই প্যারেন্ট অপশনের মাধ্যমে আসলে আমরা একটি লেয়ারের মাধ্যমে অন্য আরেকটি লেয়ারকে কন্ট্রোল করতে পারি। তো প্যারেন্ট অপশনটি নিয়ে এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব না, নেক্সট কোনো একটি এপিসোডে আমরা এই অপশনটি নিয়ে আলোচনা করব। তো এখানে টাইমলাইনে এই কলামগুলো ছাড়াও কিন্তু আমাদের আরও বেশ কিছু কলাম আছে। এখন সেই কলামগুলোকে আনার জন্য আমাদের বেশ কয়েকটি পদ্ধতি আছে। তো আমরা যদি এখানে লেয়ারের কলামটির উপর রাইট বাটন ক্লিক করি, এখানে কলাম লিস্টের মধ্যে যেই কলামগুলোর পাশে এখানে টিকমার্ক দেওয়া আছে, সেই কলামগুলোই কিন্তু আমাদের এখানে টাইমলাইনে এখন দেখা যাচ্ছে। তো এখান থেকে আমাদের যেই কলামটি আমাদের দরকার,
টিকমার্ক দিয়ে আমরা সেই কলামটিকে নিয়ে আসতে পারি। কিন্তু এটি ছাড়াও আরও বেশ কিছু অপশন আছে, আমরা সেগুলো একটু দেখি। এখানে টাইমলাইনে সবার নিচে এখানে দেখবেন যে 3টি ছোট বাটন দেখা যায়। তো আমরা যদি এখানে প্রথম যে বাটনটি আছে এটিতে ক্লিক করি, তবে এখানে আমাদের আরও নতুন কিছু কলাম এখানে চলে আসবে। এখানে নতুন আসা কলামগুলোর মধ্যে প্রথমেই যে অপশনটি আছে এটি হচ্ছে আমাদের লেয়ারের সাই অপশন। এই সাই অপশনটির মাধ্যমে আমরা একটি বা একটির বেশি লেয়ারকে আমাদের টাইমলাইন থেকে হাইড করতে পারি। অর্থাৎ আমাদের টাইমলাইনে লেয়ারগুলো থাকবে ঠিকই, কিন্তু সেগুলো হিডেন অবস্থায় থাকবে। ধরুন আমাদের টাইমলাইনে যে 3টি পিকচার ফাইল আছে, আমরা চাচ্ছি যে এই 3টি ফাইল আমাদের টাইমলাইনে হিডেন অবস্থায় থাকুক। তো সেক্ষেত্রে আমরা কোনো একটি পিকচার ফাইলের লেবেল কালারের উপর ক্লিক করে যদি সিলেক্ট লেবেল গ্রুপে ক্লিক করি এবং তারপর যদি এখানে সাই অপশনটি অন করে দেই, তবে আমাদের 3টি লেয়ারই এখানে সাই হয়ে যাবে। দেখুন এখানে আমাদের সাই অপশনটি অন হয়ে গেল, কিন্তু এখনও কিন্তু আমাদের লেয়ারগুলো টাইমলাইনে আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোকে পার্মানেন্টলি আমাদের লেয়ার থেকে যদি হিডেন করতে চাই, সেক্ষেত্রে আমাদের টাইমলাইনের উপরে এখানে যে সাই আইকনটি আছে, এই গ্লোবাল সাই বাটনটিকে এখান থেকে অন করতে হবে। দেখুন এখন কিন্তু আমাদের এখানে 3টি লেয়ারই হিডেন হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি লেয়ার নাম্বারটি খেয়াল করি, তবে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের কিছু লেয়ার হিডেন অবস্থায় আছে। তো আবার যদি আমরা সেই লেয়ারগুলোকে আনসাই করতে চাই, সেক্ষেত্রে আবার এখানে গ্লোবাল বাটনটিকে অফ করে দিলে আমাদের সাই লেয়ারগুলো আবার এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে আবার এই সাই অপশনটি অফ করে দিচ্ছি। সাই অপশনটির পাশে যে কলামটি আছে, এখানে একটি বিশেষ চিহ্ন দেখা যাচ্ছে উপরে, অনেকটা স্টারের মতো। কোনো একটি লেয়ারের পাশে যখন এই চিহ্নটি থাকে, তখন আমরা বুঝবো যে এই লেয়ারটি হচ্ছে আমাদের একটি ভেক্টর লেয়ার। কোনো একটি ভেক্টর লেয়ারের কন্টেন্টকে যদি আমরা কন্টিনিউয়াসলি বড়ও করি, সেক্ষেত্রে ফাইলের যে কোয়ালিটি সেটি অলওয়েজ সেম থাকে, কারণ ভেক্টর ফাইলে কোনো ধরনের পিক্সেলেশনের ব্যাপার থাকে না। এবং ফাইলগুলোকে আমরা বড় করলেও এখানে আফটার এফেক্টস সেই ফাইলগুলোকে কন্টিনিউয়াসলি রেস্টোরাইজ করে থাকে। এখানে আমাদের টাইমলাইনে একটি টেক্সট ফাইল আছে, এই টেক্সট ফাইলটি হচ্ছে একটি ভেক্টর লেয়ার। আমরা যদি এটি সোলো অন করি, তবে আমরা সেই টেক্সট ফাইলটিকে দেখতে পাবো। তারপরে যে অপশনটি আছে এটি হচ্ছে আমাদের কোয়ালিটি অপশন। কোনো একটি লেয়ারের পাশে যদি আমরা এই বাটনটিকে অন করি, তবে তখন সেই লেয়ারটি আমাদের ড্রাফট মোডে চলে যাবে। তখন সেই লেয়ারটি আসলে ফুল কোয়ালিটিতে দেখা যাবে না। এখানে খেয়াল করুন আমাদের টেক্সট ফাইলটিতে ড্রাফট মোড অন করার পর কিন্তু এর কোয়ালিটি অনেকটা লস্ট হচ্ছে। কোনো প্রজেক্টে যদি আমরা খুব ভারী কোনো ফাইল নিয়ে কাজ করি এবং আমাদের রিয়েল টাইম প্রিভিউ দেখতে যদি খুব সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা সেই ফাইলটি তখন ড্রাফট মোড অন করে কাজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের সিস্টেম রিসোর্স অনেকটা কম ইউজ হওয়ায় আমরা রিয়েল টাইম প্রিভিউ খুব ফাস্ট দেখতে পাবো। তো আমরা এখানে ড্রাফট মোডটি অফ করে আবার এখানে ফুল কোয়ালিটি অন করে দিচ্ছি। কোনো একটি লেয়ারের পাশে যখন এফএক্স লেখাটি থাকে, এর মানে হচ্ছে আমাদের এই লেয়ারটিতে একটি এফএক্স অ্যাপ্লাই করা আছে। আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিতে একটি এফএক্স আমরা অ্যাপ্লাই করেছি। আমরা যদি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে সিলেক্ট করার পর কিবোর্ডের F3 বাটন প্রেস করি, তবে আমাদের প্রজেক্ট প্যানেলের জায়গায় এখানে এফএক্স কন্ট্রোল উইন্ডোটি ওপেন হবে। এফএক্স কন্ট্রোল উইন্ডো থেকে আমরা আসলে দেখতে পাবো যে আমাদের লেয়ারটিতে যে কয়টি এফএক্স অ্যাপ্লাই করা আছে সেই প্রত্যেকটি এফএক্সের লিস্ট এখানে দেখা যাবে। আমরা যদি এখানে এফএক্স কন্ট্রোল থেকে এফএক্সের নামের পাশে এফএক্স বাটনটি ক্লিক করি, তবে সেই এফএক্সটি আমাদের অফ হয়ে যাবে। আবার আমরা যদি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকেও এফএক্স বাটনটিতে ক্লিক করে এফএক্স বাটনটি তুলে দিই, সেক্ষেত্রে আমাদের এই লেয়ারটিতে যতগুলো এফএক্স অ্যাপ্লাই করা থাকে প্রত্যেকটি এফএক্সই এখানে ডিসেবল হয়ে যাবে। কিন্তু এফএক্স কন্ট্রোল প্যানেল থেকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি এফএক্সকে ডিসেবল করতে পারি। তো আমরা আবার F3 বাটন প্রেস করে প্রজেক্ট প্যানেলে ফিরে আসছি। তারপর যে অপশনটি আছে এটি হচ্ছে আমাদের ফ্রেম ব্লেন্ডিং অপশন। ফ্রেম ব্লেন্ডিং অপশন আমাদের সাধারণত বিভিন্ন ভিডিওতে অ্যাপ্লাই করা হয়। আবার ফ্রেম ব্লেন্ডিং ইউজ করা হলে আমাদের যে সিস্টেম রিসোর্স সেটাও কিন্তু অনেক বেশি ইউজ হয়। তো এটাও আমাদের খেয়াল রাখতে হবে। ফ্রেম ব্লেন্ডিংয়ের পাশে আমাদের যে অপশনটি থাকে এটি হচ্ছে মোশন ব্লার অপশন। মোশন ব্লারটি বোঝার জন্য আমরা একটু আমাদের মোশন কম্পোজিশনে যাই। এই মোশন কম্পোজিশনে আমাদের খুব সিম্পল একটি অ্যানিমেশন আছে। এখানে আমাদের মোশন কম্পোজিশনে যে লেয়ারটি আছে, এই লেয়ারটির মোশন ব্লার অপশনটি যদি আমরা অন করে দিই, তবে আমাদের এখানে মোশন ব্লারটি অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না আমরা আমাদের টাইমলাইনের উপরে মোশন ব্লারের যে গ্লোবাল বাটনটি আছে এটি অন না করব, ততক্ষণ পর্যন্ত আমরা মোশন ব্লারটি দেখতে পাবো না। তো আমরা যদি এখানে মোশন ব্লারের গ্লোবাল বাটনটি অন করি, তবে আমাদের প্রিভিউতে আমরা দেখতে পাবো যে এখানে গোলাকার যে শেপটি আছে এখানে একটি ব্লার লুক চলে আসবে। আমরা যদি এখানে মোশন ব্লারটি অফ করে দেই, তবে এখানে একটি স্ট্যাটিক লুক থাকে। আবার মোশন ব্লারটি অন করে দিলে আমাদের
এখানে যে প্রিভিউটি এটি একটু ব্লার হয়ে যায়। তো এটি হচ্ছে আমাদের মোশন ব্লার। তারপরের যে অপশনটি আছে, এখানে একটি গোলাকার চিহ্ন দেখা যাচ্ছে। কোনো একটি লেয়ারের পাশে যদি আমরা এখানে এই গোল চিহ্নটি দেখতে পাই, তার মানে হচ্ছে যে আমাদের এই লেয়ারটি হচ্ছে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো যেহেতু এটি আমাদের একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই জন্য এখানে এই চিহ্নটি দেখা যাচ্ছে। আবার কোনো একটি লেয়ারে এই বাটনটি অ্যাক্টিভেট করে আমরা সেই লেয়ারটিকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে পরিণত করতে পারি। তারপর যেই অপশনটি আছে এটি হচ্ছে আমাদের 3D লেয়ার অপশন। কোনো একটি লেয়ারে যদি আমরা এই 3D লেয়ার অপশনটি অন করে দিই, তখন সেই লেয়ারটি আমাদের 3D লেয়ারে পরিণত হবে। যেমন এখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট অবস্থায় আমরা যদি কিবোর্ডের পি বাটনটি প্রেস করি, তবে আমাদের যে পজিশন প্যারামিটার সেটি ওপেন হবে। এই পজিশন প্যারামিটারে আমরা দুটি এক্সিস দেখতে পাচ্ছি, একটি হচ্ছে এক্স এবং আরেকটি হচ্ছে ওয়াই। এই এক্স এবং ওয়াই এক্সিসের মাধ্যমে আমাদের কোনো একটি লেয়ার যথাক্রমে ডানে বামে এবং উপর নিচে মুভ করতে পারে। এখন দেখুন, আমরা যদি এই লেয়ারটির 3D লেয়ার অপশনে ক্লিক করি, তবে আমাদের লেয়ারটি 3D লেয়ারে পরিণত হবে। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে নতুন একটি এক্সিস যোগ হবে। এটি হচ্ছে আমাদের জেড এক্সিস। এই জেড এক্সিসে যদি আমরা ক্লিক করে এটি প্যারামিটারটি যদি চেঞ্জ করি, তবে আমাদের লেয়ারটি এখন সামনে পেছনে মুভ করবে। যেহেতু আমাদের এখন লেয়ারটিতে নতুন একটি ডাইমেনশন অ্যাড হয়েছে, এই জন্য এটি একটি 3D লেয়ার। তো আমরা যদি এটিকে আবার তুলে দিই, তবে আমাদের লেয়ারটি আবার একটি 2D লেয়ারে পরিণত হবে। এখন আমরা যদি আবার পি বাটনটি প্রেস করি, তবে আমাদের পজিশন প্যারামিটারটি আবার ক্লোজ হয়ে যাবে। আমরা যদি এখন টাইমলাইনে আবার নিচে খেয়াল করি, এখানে যে 3টি বাটন ছিল, আমরা যদি পরের বাটনটিতে ক্লিক করি, তবে আমাদের আরও কিছু নতুন কলাম এখানে অ্যাড হবে। তো এখানে প্রথম যে কলামটি থাকবে এটি হচ্ছে আমাদের লেয়ারের মোড অপশন। আমাদের ফটোশপে যে লেয়ার মোড থাকে এটিও ঠিক সেই রকমই। আমরা যদি এখান থেকে কোনো একটি মোড চেঞ্জ করে দিই, তবে আমাদের এখানে ডিসপ্লেতেও সেই অনুযায়ী চেঞ্জ আসবে। তারপরে আছে আমাদের ট্রান্সপারেন্সি অপশন এবং তার পাশে ট্র্যাকমেট অপশন। আমরা পরবর্তী কোনো একটি লেসনে এই ট্র্যাকমেট নিয়ে আলোচনা করব। তারপর টাইমলাইনে এখানে নিচে 3 নম্বর যে বাটনটি আছে এটি যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের প্রতিটি লেয়ারের যে ইন এবং আউট পয়েন্ট, আমাদের লেয়ারের ডিউরেশন এবং যদি আমরা কোনো একটি লেয়ারের স্পিড চেঞ্জ করতে চাই, সেই অপশনগুলো এখানে দেখা যাবে। তো এই কলামগুলো আসলে খুব সচরাচর একটা ইউজ হয় না, তো এটি আমরা ক্লোজ করে দিচ্ছি। এখানে আমাদের টাইমলাইনে খুব ইউজফুল একটি শর্টকাট আমরা ইউজ করে থাকি, সেটি হচ্ছে কিবোর্ডের F4 বাটনটি। আমরা যদি কিবোর্ডের F4 বাটনটি একবার প্রেস করি, তবে আমাদের টাইমলাইনে যে ইউজফুল কলামগুলো আছে সেগুলো একবার কলাপস হবে এবং আরেকবার F4 বাটন প্রেস করলে আমাদের কলামগুলো এক্সপ্যান্ড হবে। তো এটি খুবই ইউজফুল একটি শর্টকাট। তো টাইমলাইনে এরকম আরও কিছু শর্টকাট আছে, তো আমরা সেই শর্টকাটগুলো আয়ত্ত করতে পারলে আমরা টাইমলাইনে খুব ইজিলি কাজ করতে পারি। আমরা তো এতক্ষণ বাম দিকের অংশটি নিয়ে আলোচনা করেছি, তো আরও যেসব শর্টকাট আছে এটি আমাদের টাইমলাইনের ডান দিকের অংশটির জন্য অ্যাপ্লিকেবল। এখানে আমাদের টাইমলাইনে নিচে টাইমলাইনটিকে জুম ইন বা জুম আউট করার জন্য একটি স্লাইডার কন্ট্রোল থাকে। আমরা যদি এই স্লাইডারটিকে ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করি, তবে আমাদের টাইমলাইনটি জুম ইন হবে এবং বাম দিকে ড্র্যাগ করলে আমাদের টাইমলাইনটি আবার জুম আউট হবে। আবার আমরা যদি কিবোর্ডের 0 বাটনটির পাশে মাইনাস বা প্লাস বাটনটিতে প্রেস করি, সেক্ষেত্রেও আমাদের টাইমলাইনটি জুম আউট বা জুম ইন হবে। যেন আমরা যদি এখানে প্লাস বাটনটিতে প্রেস করি, তবে আমাদের টাইমলাইনটি জুম ইন হবে। আবার যদি আমরা এখানে মাইনাস বাটনটি প্রেস করি, তবে আমাদের টাইমলাইনটি জুম আউট হবে। এখানে আমাদের জুম ইন বা জুম আউটটি আমাদের কারেন্ট টাইম ইন্ডিকেটরটি যেখানে থাকে সেটার উপর বেস করে হয়ে থাকে। নেভিগেশন বারটির নিচে আমাদের এখানে যেই বারটি থাকে এটি হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া বার। এই ওয়ার্ক এরিয়া বারটি আসলে টাইমলাইনে খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমাদের টাইমলাইনে আমাদের ওয়ার্ক এরিয়া বারের ইন পয়েন্ট এবং এন্ড পয়েন্ট চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। ধরুন আমরা যদি চাই আমাদের ওয়ার্ক এরিয়া বারের ইন পয়েন্টটি 2 সেকেন্ডে সেট করতে, সেক্ষেত্রে আমরা আমাদের কারেন্ট টাইম ইন্ডিকেটরটি 2 সেকেন্ডসে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। অথবা আমরা যদি এখানে আমাদের টাইম কোডের যে নেভিগেশনটি আছে এখানে ডাবল ক্লিক করে 2 লিখে একটি পয়েন্ট দেই, তাহলে আমাদের কারেন্ট টাইম ইন্ডিকেটরটি 2 সেকেন্ডসে চলে যাবে। এখন আমরা যদি কিবোর্ডের বি বাটনটিকে প্রেস করি, তবে আমাদের ওয়ার্ক এরিয়া বারের ইন পয়েন্টটি 2 সেকেন্ডসে সেট হয়ে যাবে। ধরুন এখন যদি আমরা এন্ড পয়েন্টটি 3 সেকেন্ডসে সেট করতে চাই, বা ধরুন আমরা যদি 3 সেকেন্ডস 15 ফ্রেমে সেট করতে চাই, একইভাবে আমরা এখানে আমাদের টাইম কোডের যে নেভিগেশনটি এটি সিলেক্ট করে 3.15
15 টাইপ করে যদি এন্টার দিই তবে আমাদের কারেন্ট টাইম ইন্ডিকেটরটি 3 সেকেন্ডস 15 ফ্রেমে চলে যাবে। এখন আমরা যদি কিবোর্ডে বি বাটনটির পাশে যে এন থাকে এটি প্রেস করি তবে আমাদের ওয়ার্ক এরিয়া বারের এন্ড পয়েন্টটি 3 সেকেন্ডস 15 ফ্রেমে সেট হয়ে যাবে। এখন আমরা কিবোর্ডের স্পেস বার প্রেস করে ওয়ার্ক এরিয়া বারের এই অংশটির প্রিভিউ খুব ইজিলি দেখতে পারি। এখন যদি আমরা এই ওয়ার্ক এরিয়া বারের উপর মাউসের রাইট বাটনটি ক্লিক করি তবে এখানে একটি অপশন আছে ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া। যদি আমরা এই ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া এই অপশনটি ক্লিক করি তবে আমাদের টোটাল টাইমলাইনটি এই ওয়ার্ক এরিয়ার ডিউরেশনে ট্রিম হয়ে যাবে। অ্যান্ড ওয়ার্ক এরিয়া বারটিতে যদি আমরা আবার ডাবল ক্লিক করি তবে সেটি আবার এর ফুল লেন্থে চলে যাবে। তারপর যে শর্টকাটটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কোনো একটি স্পেসিফিক লেয়ারের ইন পয়েন্ট এবং আউট পয়েন্টে আমরা কিভাবে যেতে পারি সেটি নিয়ে। ধরুন আমরা যদি এখানে টাইমলাইন এই লেয়ারটিকে সিলেক্ট করি, এই লেয়ারটি সিলেক্ট করা অবস্থায় আমরা যদি কিবোর্ডের আই বাটনটিকে প্রেস করি সেক্ষেত্রে আমাদের কারেন্ট টাইম ইন্ডিকেটরটি সেই লেয়ারের যে ইন পয়েন্ট সেই ইন পয়েন্টে চলে যাবে। এবং আমরা যদি আউট পয়েন্টে যেতে চাই সেক্ষেত্রে আমরা যদি ও বাটনটি ক্লিক করি তবে আমাদের সেই লেয়ারটি সিলেক্ট অবস্থায় সেই লেয়ারের আউট পয়েন্টে আমাদের কারেন্ট টাইম ইন্ডিকেটরটি চলে যাবে। এখন ধরুন আমার যে কারেন্ট টাইম ইন্ডিকেটরটি আছে এটিকে আমি ড্র্যাগ করে 2 মিনিটে রাখলাম। ধরুন আমি এখন চাচ্ছি যে আমার যে লেয়ারটি সিলেক্ট আছে এই লেয়ারটির ইন পয়েন্ট 2 সেকেন্ডস থেকেই স্টার্ট হবে। সেই ক্ষেত্রে আমি যেটি করতে পারি একটি হচ্ছে আমি এই লেয়ারটিকে ক্লিক করে এটিকে ড্র্যাগ করে 2 সেকেন্ডসে নিয়ে আসতে পারি, অথবা আমি যদি লেয়ারটি সিলেক্ট অবস্থায় কিবোর্ডের ওপেনিং স্কোয়ার ব্র্যাকেটে ক্লিক করি, অর্থাৎ আমাদের কিবোর্ডে যে পি বাটন আছে সেই বাটনটির পাশে ওপেনিং স্কোয়ার ব্র্যাকেটটি ক্লিক করি তবে আমার লেয়ারটির ইন পয়েন্ট সেই স্পেসিফিক কারেন্ট টাইম ইন্ডিকেটরে সেট হয়ে যাবে। আবার আমি যদি ক্লোজিং স্কোয়ার ব্র্যাকেটে ক্লিক করি সেক্ষেত্রে আমার লেয়ারের আউট পয়েন্টটি সেই কারেন্ট টাইম ইন্ডিকেটরে সেট হয়ে যাবে। আমরা যদি কোনো একটি লেয়ারের ইন পয়েন্টকে কোনো একটি স্পেসিফিক লোকেশনে ট্রিম করতে চাই সেক্ষেত্রে আমরা সেই লেয়ারটির ইন পয়েন্টটিকে ড্র্যাগ করে মাউসের মাধ্যমে ট্রিম করতে পারি, কিন্তু কিবোর্ডের শর্টকাট ইউজ করে আমরা এই কাজটি খুব সহজেই করতে পারি। ধরুন আমরা যদি এখানে নাইট লেয়ারটিকে সিলেক্ট করে এটির ইন পয়েন্টটিকে যদি ট্রিম করে এই টাইমলাইন লেয়ারটির ইন পয়েন্টের সাথে ম্যাচ করতে চাই সেক্ষেত্রে ধরুন আমি প্রথমে এই লেয়ারটির ইন পয়েন্টে চলে আসি, লেয়ারটি সিলেক্ট করে যদি আমি আই প্রেস করি তবে এটি আমার এই লেয়ারের ইন পয়েন্টে চলে আসবে। এখন যদি আমরা এই নাইট লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ওপেনিং স্কোয়ার ব্র্যাকেটটি ক্লিক করি তবে দেখুন আমাদের ইন পয়েন্টটি ট্রিম হয়ে আমাদের এই কারেন্ট টাইম ইন্ডিকেটরে চলে আসবে। তারপর এটি যদি আউট পয়েন্টটি আমি সেট করতে চাই সেক্ষেত্রে আমি আমার কারেন্ট টাইম ইন্ডিকেটরটি প্রয়োজনীয় জায়গায় নিয়ে কিবোর্ডের অল্টার ক্লোজিং ব্র্যাকেটটি ক্লিক করি তবে আমার আউট পয়েন্টটিও সেই নির্দিষ্ট কারেন্ট টাইম ইন্ডিকেটরে ট্রিম হয়ে যাবে। আবার ধরুন আমি কোনো একটি লেয়ারকে যদি কিবোর্ড দিয়ে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করে যদি আমি আপ অ্যারোতে ক্লিক করি সেক্ষেত্রে আমার উপরের লেয়ারটি সিলেক্ট হবে। আবার কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে যদি আমি ডাউন অ্যারোতে ক্লিক করি সেক্ষেত্রে আমার নিচের লেয়ারগুলো আমি সিলেক্ট করতে পারবো। আবার ধরুন আমি চাচ্ছি যে একটি লেয়ারকে মুভ করে আমি উপরের কোনো একটি লেয়ারে নিয়ে যাব, এটিও কিন্তু আমরা কিবোর্ডের সাহায্যে করতে পারি। সেক্ষেত্রে আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করে যদি এন্ড স্কোয়ার ব্র্যাকেটে ক্লিক করি সেক্ষেত্রে দেখুন আমার লেয়ারটি মুভ হয়ে উপরে চলে যাচ্ছে। আবার আমি যদি কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ওপেনিং স্কোয়ার ব্র্যাকেটে ক্লিক করি সেক্ষেত্রে আমার সেই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এটি নিচে চলে আসবে। তো এই শর্টকাটগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি আমাদের টাইমলাইনে সহজে আমরা খুব তাড়াতাড়ি এবং ইজিলি অনেক কাজ করতে পারবো। তো টাইমলাইনের আলোচনা আমাদের মোটামুটি এগুলোই ছিল। আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসবে। তারপর যদি আপনারা কোনো ধরনের সমস্যা ফেস করেন অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী কোনো একটি লেসনে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।